আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার ছিল। সে তার টার্গেটকে মারার জন্য একটা পুরনো গোডাউনে লুকিয়ে একদম পুরো প্রস্তুতি নিয়ে চেয়ারে বসেছিল। সে সারা দিন ওই চেয়ারে বসে জানালা দিয়ে তার টার্গেটের বাড়ির দিকে নজর রাখতে থাকে। সে শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। টানা 5 দিন ধরে অপেক্ষা করার পরেও যখন সে তার টার্গেটকে দেখতে পায় না, তখন সে কিছু একটা কেনাকাটার বাহানায় বাইরে বেরিয়ে যায়। কেনাকাটা করার পরে সে তার মালিককে ফোন করে পুরো ব্যাপারটা খুলে বলে যে সে এখনো অবধি তার টার্গেটকে দেখতে পায়নি। এইসব শুনে মালিক তাকে বলে, আমি কিছু জানি না, কাজটা যত তাড়াতাড়ি পারো শেষ করো আর তোমার টাকা নিয়ে যাও। এটা শুনে সেও বলে, আমি চেষ্টা করছি কাজটা যত দ্রুত সম্ভব শেষ করে ফেলবো। তো এখন বাড়িতে ফিরে যাবার আগে সে টার্গেটের বাড়ির সামনে কিছুক্ষণ বসে থাকে। সে ওখানে থাকা লোকজনদের আর গার্ডদেরকে খুবই ভালোভাবে দেখতে থাকে। তাদের প্রতিদিনের রুটিনটা দেখার পরে সে আবারও ওই লুকানোর জায়গাতে ফিরে চলে যায় আর যথারীতি আবারও তার টার্গেটের বাড়ির উপরে নজরদারি করতে থাকে। সে তার বন্দুকটা সেট করে আর টার্গেট আসার অপেক্ষা করতে থাকে। তো এভাবেই সারা দিন কাটিয়ে রাতের বেলা সে দাঁত ব্রাশ করে আর তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রতি 10 মিনিট পর পর তার ঘড়িতে অ্যালার্ম সেট করা ছিল আর সে 10 মিনিট পর পর উঠে তার টার্গেটের বাড়ির দিকে খেয়াল রাখতে থাকে। আর এখানে কিছুক্ষণ পরে সে একটা আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে তার টার্গেট একজন ডান্সার মেয়ের সাথে ঘরে ঢুকছে। সে সাথে সাথে তার বন্দুকটা তুলে নেয় আর টার্গেটের উপরে নজর রাখতে থাকে। টার্গেট তখনও কিছু জানে না যে তার উপরে কেউ গান পয়েন্ট করে রয়েছে। সে ওই মেয়েটাকে তার সামনে নাচতে বলে। এখানে কিলার ভেবেছিল যেই মুহূর্তে তার টার্গেট সোফায় বসে পড়বে সাথে সাথে সে গুলি চালিয়ে দেবে। কিন্তু সে গুলি চালানোর সাথে সাথে ওই ডান্সার মেয়েটা হঠাৎ করে টার্গেটের সামনে চলে আসে আর গুলিটা ওই মেয়েটার গায়ে লেগে যায়। বেচারি মেয়েটা ওখানেই মারা যায় আর সে আবারও গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডেরা ততক্ষণে জানালা বন্ধ করে দিয়েছিল, যার ফলে কিলারের নিশানা মিস হয়ে যায়। নিজের এই মিশনটা এভাবে ফেল হতে দেখে কিলারটা সাথে সাথে তার বন্দুকটা একটা বস্তার মধ্যে রাখে আর তারপর পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সে তার ইলেকট্রিক স্কুটারে বসে ওখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। আর পুলিশকে ধোকা দেবার জন্য সে রাস্তাতে কিছু জিনিসপত্র ফেলে দেয় আর তারপর ওখান থেকে সটকে পড়ে। কিছু দূর যাওয়ার পরে সে ওই ইলেকট্রিক স্কুটারটাও ছেড়ে দেয় আর তারপর পায়ে হেঁটে এগোতে থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে সে তার হেলমেটটাও নদীতে ফেলে দেয় আর জলদি একটা দোকানের ভেতরে ঢুকে বাথরুমে চলে যায়। সেখানে সে তার মুখ পরিষ্কার করে, দাড়ি কেটে ফেলে, কাপড় বদলায় আর তারপর পুরো বাথরুমটাও পরিষ্কার করে ফেলে যাতে করে কোনো প্রমাণ না থাকে। এরপর সে একটা গাড়ি ডেকে পাঠায় আর সোজা এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্টে পৌঁছে সে বন্দুকটা একটা ডাস্টবিনে ফেলে দেয় আর তারপর প্লেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। সে যখন লাইনে দাঁড়িয়েছিল তখনই সে দেখতে পায় যে একটা পুলিশের কুকুর তার দিকে তাকিয়ে আছে। সে এটা দেখে বেশ ঘাবড়ে যায় আর সে আবারও বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে। এরপর সে আবারও লাইনে দাঁড়ায় আর ফেলিক্স আঙ্গর নামের নকল পরিচয় দিয়ে সে ভিসা এবং এয়ার টিকিট কেটে ফেলে। তো এখন প্লেনে বসার সময় তার মালিক তাকে আবারও ফোন করে আর তার মালিক তাকে খুবই বকাঝকা করে আর বলে, তুই সব কাজ নষ্ট করে চলে এসেছিস, এটা তুই কি করলি? লোকটা কিলারের উপরে প্রচণ্ড রেগেছিল আর সেই কিলারটাও রেগে মেগে ফোনটা ভেঙে তারপর প্লেনে চড়ে বসে। প্লেনের ভেতরে সে একটা অদ্ভুত লোককে দেখতে পায় আর এখন প্লেন থেকে নামার সাথে সাথে সে আরেকটা টিকিট কাটে, কিন্তু এবার আরও একটা নতুন নামে। এরপর সে দেখতে পায় যে ওই অদ্ভুত লোকটাও ওখানে অপেক্ষা করছে। তাই সে তার পরের প্ল্যানটা কয়েকদিনের জন্য পিছিয়ে দেয়। সে একটা হোটেলের রুম নেয় আর দরজায় একটা ট্র্যাপ লাগিয়ে দেয়। এরপর সে নিজে একটা ছুরি হাতে নিয়ে একদম সতর্ক হয়ে বসে থাকে যে যখনই কেউ ভেতরে আসবে সে তাকে মেরে ফেলবে। কিন্তু সৌভাগ্যবশত সারা রাত তেমন কিছুই ঘটে না, কেউ আসে না। তাই এখন পরদিন সে প্লেনে চড়ে নিজের দেশ ডমিনিকান রিপাবলিকে ফিরে চলে যায়। নিজের বাড়িতে পৌঁছে সে গেটের কাছে একজন লোকের জুতোর ছাপ আর একটা পোড়া সিগারেট দেখতে পায়। এইসব দেখে তার সন্দেহটা আরো গাঢ় হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কেউ না কেউ এসেছে বা অবশ্যই রয়েছে। তাই সে সাথে সাথে বন্দুক উঠিয়ে নেয় আর বাড়ির দিকে দৌড়ে যেতে থাকে। বাড়ির ভেতরে সে রক্তের দাগ দেখতে পায় আর বুঝতে পারে যে কেউ একজন বাড়ির ভেতরে ঢুকেছিল।
এরপর সেই কিলার তার গার্লফ্রেন্ডকে ফোন করে আর সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড অসুস্থ। তাই সে সাথে সাথে দৌড়ে হাসপাতালে চলে যায়, যেখানে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড বেহুশ অবস্থায় কোমাতে পড়ে আছে আর তার ভাই তার সাথে রয়েছে। তার ভাই তাকে বলে যে দুজন খুনি এসেছিল, একজন পুরুষ আর একজন মহিলা। তারা অতর্কিতে আমাদের ঘরে ঢুকে পড়েছিল আর তাদের আসল টার্গেট তো ছিলে তুমি, কিন্তু যখন তারা তোমাকে খুঁজে পায় না তখন তারা তোমার গার্লফ্রেন্ডের উপরে হামলা করে দেয়। মেয়েটা অনেক কষ্টে ওই খুনিদের সাথে লড়াই করে নিজের প্রাণ বাঁচিয়ে নিয়েছে, কিন্তু সে গুরুতর আহত হয়ে গেছে। সে যখন ওখান থেকে পালিয়ে একটা জায়গাতে লুকায় তখনই সে দেখতে পায় যে দুজন খুনি একটা সবুজ ছাদের ট্যাক্সিতে করে ওখান থেকে চলেও গেছে। এই পুরো ঘটনাটা বোঝার পরে কিলার ঠিক করে যে সে সারা রাত তার গার্লফ্রেন্ডের দেখাশোনা করবে। তো এখন কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরে আসে আর সে তাকে সব কিছু খুলে বলে যে ওই দুজন খুনি আমাকে ধরে অনেক টর্চার করেছে। ওরা তোমার ব্যাপারে তথ্য বের করতে চেয়েছিল, কিন্তু আমি অনেক কষ্ট সহ্য করে নিয়েছি, কিন্তু তোমার ব্যাপারে ওদেরকে কিছুই বলিনি। তো নিজের ভালোবাসার মানুষকে এমন অবস্থায় দেখে কিলারের অনেক কষ্ট হতে থাকে আর সে ঠিক করে যে এর বদলা সে নিয়েই ছাড়বে। তাই ওই রাতেই কিলার বাড়িতে ফিরে আসে আর তার লুকানো সকল অস্ত্রের বক্সটা বের করে ফেলে। আর এখন পরদিন সে গাড়ি নিয়ে শহরের ওই ট্যাক্সিটা খুঁজতে থাকে যেটাতে করে ওই দুজন খুনি পালিয়ে গিয়েছিল। তার গার্লফ্রেন্ডের ভাই তাকে বলেছিল যে ট্যাক্সিটার ছাদ সবুজ রঙের ছিল, তাই সে পুরো শহরে ওরকম সবুজ রঙের ট্যাক্সি খুঁজতে থাকে। কিন্তু সারাদিন খোঁজার পরেও যখন সে ট্যাক্সিটার দেখা পায় না তখন সে একটা নতুন বুদ্ধি বের করে ফেলে। সে ওই রাতে ট্যাক্সি কোম্পানির অফিসে চলে যায় আর ম্যানেজারকে বন্দি বানিয়ে ফেলে। এরপর সে তাদের কম্পিউটারে লগ ইন করে ওই ট্যাক্সি ড্রাইভারের ঠিকানা খুঁজতে থাকে যে কিনা ওই খুনি দুটোকে সাহায্য করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তো ট্যাক্সি ড্রাইভারের তথ্য পেতেই সে তার ফাইলটা নিয়ে এখান থেকে চলে যায়। আর এখন পরের দিন সে স্টেশনের বাইরে ওই ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করতে থাকে। তো এখন ড্রাইভারটা ডিউটিতে আসার সাথে সাথে কিলার তার পিছু নেয় আর একজন প্যাসেঞ্জার সেজে তার গাড়িতে উঠে পড়ে। বেচারা ড্রাইভার জানতোই না যে তার সাথে এখন কি হতে চলেছে। সে একজন ভয়ঙ্কর কিলারকে পেছনে বসিয়ে পুরো শহর ঘোরাচ্ছে। তো ড্রাইভারটা যখন পেছনে ঘুরে কিলারকে কিছু জিজ্ঞাসা করতে চায় তখনই সে ওই লোকটার হাতে বন্দুক দেখতে পায় আর প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবে যে এটা হয়তো কোনো ছোটোখাটো চোর হতে পারে, এজন্য সে তার মানিব্যাগটা বের করে তাকে দিয়ে দেয়। কিন্তু কিলার তার এই সামান্য টাকার প্রতি কোনো আগ্রহ দেখায় না। সে ড্রাইভারটার মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে যে তুই ওই দুজন কিলারকে কোথায় ছেড়েছিলি। ড্রাইভারটাকে তো নিজের প্রাণ বাঁচাতে হবে, তাই সে মাথা ঠান্ডা রেখে ভালো করে মনে করার চেষ্টা করে আর তারপর তাকে সবকিছু বলে দেয়। সে বলে যে আমি ওই দুজনকে একটা প্রাইভেট এয়ারপোর্ট থেকে পিক করে একটা বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করি আর যখন তারা ফিরে আসে তখন দুজনকেই বেশ আহত দেখা যাচ্ছিল, কিন্তু আমি ওদেরকে কিছুই জিজ্ঞাসা করিনি। আমি আবারও ওদের দুজনকে সেই প্রাইভেট এয়ারপোর্টে ছেড়ে দিয়েছি যেখান থেকে আমি ওদেরকে নিয়ে এসেছিলাম। একটু মনে করে ড্রাইভারটা এটাও বলে যে যখন ওই দুজন লোক বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তখন একজনের পায়ে খুবই বাজেভাবে আঘাত লেগেছিল, কিন্তু আমি কিছুই জিজ্ঞাসা করিনি কারণ ওদেরকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছিল। ওরা এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করে, তাই আমি কোনো কথা না বলেই ওদেরকে এয়ারপোর্টে ছেড়ে দিই। আপনি প্লিজ আমাকে মারবেন না। এরপর কিলারটা বলে যে ঠিক আছে, আমাকে একটা নিরিবিলি জায়গাতে নিয়ে চলো। ড্রাইভারটা বলে যে আপনার যেখানে যাওয়ার ইচ্ছা আমি আপনাকে সেখানে নিয়ে যাব, আপনি যা যা জানতে চান আমি সব কিছু বলবো, কিন্তু প্লিজ আমাকে মারবেন না। কিন্তু হঠাৎ করে সেই কিলার ড্রাইভারটাকে মেরে ফেলে। তারপর সে ওখান থেকে চলে যায় আর এরপর সেই কিলারটা তার আরেকটা নতুন পরিচয় বানায় যেটার সাহায্যে সে প্লেনের টিকিট কেটে নিউ অরলিন্স শহরে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে ওই দুজন খুনিকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে যারা তার গার্লফ্রেন্ডকে আঘাত করেছে। নিউ অরলিন শহরে পৌঁছানোর পরে সে একটা বাস ভাড়া নেয় আর একটা গোপন স্টোরেজ ইউনিট পর্যন্ত গিয়ে কিছু বন্দুক আর নতুন আইডেন্টিফিকেশন কার্ড বের করে ফেলে। এরপর সে বাসের নাম্বার প্লেটটা বদলে দেয় আর একটা ক্লিনিং কোম্পানির কাছে গিয়ে সাফাই কর্মচারী সেজে কাজে লেগে পড়ে। ওই কোম্পানিতে রেজিস্টার করার পরে তাকে কিছু জিনিসপত্র দেয়া হয়। কোম্পানি থেকে সে ওই জিনিসপত্রগুলো নিয়ে সোজা তার মালিকের কোম্পানির সামনে পৌঁছে যায় আর মনে মনে সে এটাই ভাবতে থাকে যে ভেতরে ঢোকার জন্য সাফাই করার বাহানাটাই হয়তো পারফেক্ট হবে। তো সে যখন বাইরে দাঁড়িয়েছিল তখনই সে জানতে পারে যে ভেতরে যাবার জন্য একটা পাসের দরকার।
তাই সে একটা সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। যখন মালামাল ডেলিভারি দেওয়ার গাড়িটা এখানে চলে আসে তখন তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে তার ময়লার ডাব্বাটা বের করে আর দরজার দিকে যেতে থাকে, আর সে এমন ভাব দেখায় যেন এই ডাব্বাটা খুবই ভারী আর এটা তুলতে তার অনেক কষ্ট হচ্ছে। এটা দেখে ডেলিভারি ম্যানটা ভেবেছিল যে এই লোকটা তো ভারী জিনিস নিয়ে যাচ্ছে, সে এখন পাস কিভাবে বের করবে। তাই সে না জেনে কিলারকে সাহায্য করার জন্য গেটে তার নিজের পাসটা লাগিয়ে দেয় আর লিফট চালু করতেও তাকে সাহায্য করে। এখন ভেতরে গিয়ে সেই কিলার সাফাই কর্মচারী হওয়ার নাটক করতে থাকে, আর কিছুক্ষণ পরে ডেলিভারি ম্যানটাও এখান থেকে চলে যায়। তারপর সে তার বন্দুকটা বের করে সোজা তার মালিকের অফিসে ঢুকে পড়ে। সেখানে সে তার মালিকের সেক্রেটারিকে দেখতে পায়। সে বন্দুকের ডগায় সেক্রেটারিকে জিম্মি করে সেক্রেটারিকে দিয়ে তার মালিককে বাঁধিয়ে ফেলে। সে তাকে ধমক দিয়ে বলে যে ওই খুনি দুটোর ব্যাপারে আমাকে জলদি সবকিছু বলে দাও। তার মালিক প্রচণ্ড ভয় পেয়ে বলে যে এই সব কিছুতে আমার কোনো হাত নেই, আমি সত্যি বলছি। যে কাস্টমার টাকা দিয়েছিল সে খুবই রেগে আছে কারণ তার কাজটা পূর্ণ হয়নি। ওই হয়তো তোমার গার্লফ্রেন্ডকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে, যারা তোমার গার্লফ্রেন্ডের উপরে হামলা করতে পারে। ওরা তো তোমাকেই মারতে চেয়েছিল, কিন্তু তুমি তো বাড়িতে ছিলে না, তাই বেচারি হয়তো ফেসে গেছে। এইসব কিছুতে আমার কোনো হাত নেই। এছাড়াও মালিক কিলারকে এটাও বলে যে তুমি আবার শহরে ফিরে কেন এসেছো? জলদি নিজের পরিচয় বদলে কয়েক বছরের জন্য কোথাও গায়েব হয়ে যাও, যাতে করে ওই কাস্টমার তোমাকে খুঁজে না পায়। ও যদি তোমাকে খুঁজে পায় তাহলে কিন্তু মেরেই ফেলবে। কিন্তু কিলার তার মালিকের কোনো কথাতেই কান দেয় না। সে তার পাশে পড়ে থাকা একটা নেইল গান তুলে নেয় এবং সে প্রথমে সেই নেইল গানটা ল্যাপটপের উপরে চালায় আর চোখের ইশারায় মালিককে ধমক দিয়ে বলে যদি তুই কিছু না বলিস তাহলে কিন্তু পরের বার তোর মাথায় মেরে দেব। কিন্তু মালিক তখনও কোনো এক অদ্ভুত কারণে কিলারের উপরে ভাব দেখাচ্ছিল। সে কিলারের ধমকটাকে পাত্তা না দিয়ে তাকে বলে জলদি এখান থেকে বাইরে বেরিয়ে যাও, বুঝেছো? আমি তোমাকে সবকিছু বলে দিয়েছি যা আমি জানি। এটা শুনে কিলারের প্রচণ্ড রাগ উঠে যায় আর সে হঠাৎ করে মালিকের বুকের উপরে পেরেকের মতো গুলি চালিয়ে দেয়। এরপর সে ফোন বের করে বলে যে জলদি বল ওই দুজনের ব্যাপারে, কে এসেছিল আমার বাড়িতে, তবে আমি অ্যাম্বুলেন্সে ফোন করব, না হলে এখানেই তোকে মরে পড়ে থাকতে হবে। কিন্তু বৃদ্ধ মালিক কিছু বলার আগে বেচারা ওখানেই মারা যায়। সে কোনো তথ্য দেবার সময় পায় না। তাই হতাশ হয়ে কিলার ভাবে যে এখন তার সেক্রেটারিকেও মেরে ফেলা উচিত, কারণ ফালতু প্রমাণ বাঁচিয়ে রেখে কি বা লাভ। কিন্তু সেক্রেটারিটা খুবই চালাক ছিল। সে জলদি তার মতলব বুঝে ফেলে আর তার সামনে একটা ডিল রাখে। সে বলে আমি জানি তুমি আমাকে জ্যান্ত ছাড়বে না, কিন্তু আমাকে কথা দাও আমার লাশটা তুমি এমন একটা জায়গাতে ফেলে দেবে যেখান থেকে আমার ফ্যামিলি খুব সহজে আমার মৃতদেহ খুঁজে পাবে, যাতে করে তারা অন্তত আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা ক্লেম করতে পারে। আমি তো চলেই যাব, কিন্তু ওরা যেন অন্তত কিছু টাকা হাতে পেতে পারে। আর এই কাজটা করার জন্য সেই সেক্রেটারি ওই কিলারকে দুটো পরিচয় বলে দেবে। তার শুধু একটাই শর্ত, যেন ইন্স্যুরেন্সের টাকাটা তার বাচ্চারা হাতে পায়। সে যদি তাকে মেরে পুরো ঘটনাটাকে একটা দুর্ঘটনা সাজিয়ে দেয় তাহলে টাকাটা পেতে অনেক সুবিধা হবে। তো কিলার সেক্রেটারির এই ডিলে রাজি হয়ে যায়। সে মেয়েটার দড়ি খুলে দেয় আর আপাতত তাকে ছেড়ে দেয়। এরপর সে তার মালিকের লাশটা ভালো করে পেঁচিয়ে ওই ময়লার ডাব্বার মধ্যে ভরে ফেলে। অফিসটা পরিষ্কার করার পরে সে ওই সেক্রেটারির পেছনে পেছনে হাঁটতে থাকে। কিন্তু যখন তারা দুজন বাড়ির দিকে যেতে থাকে তখন সেই সেক্রেটারিটা নিজের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। সে বলে তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমার প্রাণটা ভিক্ষে দাও। কিন্তু খুনিটা তার কোনো কথাতেই কান দেয় না। সে যখন গ্যারেজ খুলতে চলে যায় তখন সেক্রেটারিটা চিৎকার করে পালানোর চেষ্টা করে, যাতে করে কেউ তার আওয়াজ শুনে তাকে বাঁচাতে আসতে পারে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। আর এখন কিলার খুব সহজেই তার গ্যারেজটা খুলে গাড়িটা ভেতরে ঢুকিয়ে দেয়। আর ভেতরে যাবার পরে সেক্রেটারিটা তাকে ওই খুনি দুজনের ব্যাপারে বলে দেয় আর একটা পোস্ট কার্ডও দেখায়, যাতে লেখা ছিল যে কে তার মৃত্যুর অর্ডার দিয়েছে। তো গুরুত্বপূর্ণ এই তথ্যটা হাতে পাবার পরে কিলার ওই মেয়েটার ঘাড় ভেঙে দেয় আর সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যাতে করে লোকজনের মনে হয় যে এই মৃত্যুটা একটা দুর্ঘটনাতেই হয়েছে আর তার বাচ্চারা যেন ইন্স্যুরেন্সের টাকাটা হাতে পেয়ে যায় খুব সহজেই। এখন সেই স্টোরেজ ইউনিটে চলে যায় আর তার মালিকের লাশটাও পুড়িয়ে ফেলে। তারপর সে একটা ব্রিজের উপরে গিয়ে বাকি ছাইটুকু হাওয়ায় উড়িয়ে দেয়, যাতে করে তার উপরে কেউ কোনো সন্দেহ করতেই না পারে। এছাড়াও সে ওই রাতে ভাড়া নেয়া ওই বাসটা ভালো করে পরিষ্কার করে, ওই নকল নাম্বার প্লেটটা ফেলে দেয় আর তারপর দিন বাসটা রেন্টাল কোম্পানিকে ফেরত দিয়ে দেয়। এরপর সে সোজা ফ্লোরিডাতে চলে যায় ওই দুজন
খুনিকে খোঁজার জন্য যারা তার গার্লফ্রেন্ডকে টর্চার করেছিল। সেখানে গিয়ে সে প্ল্যান বানায় যে সবার আগে সে পুরুষ খুনিটাকে বের করবে, তারপর মহিলাটার পালা। সে ভালো করে ওই পুরুষ খুনিটার বাড়িটা দেখতে থাকে, যেখানে কিছু লোক একটা কুকুরের সাথে খেলা করছিল। তাদের মধ্যে একজনকে সে চিনে ফেলে, কারণ লোকটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সে সারা দিন বাড়ির বাইরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর সন্ধেবেলায় সে দেখতে পায় যে লোকগুলো ক্যাসিনোতে যাচ্ছে, তাই সেও ওদের পিছু নেয় আর ওদের উপরে নজরদারি করতে থাকে। এরপর সে আবারও রাতের বেলা ওই খুনির বাড়িতে ফিরে আসে। আর প্রায় রাত 12টার দিকে যখন খুনিটা একাই বাড়িতে ফিরেছিল, তখনই ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে বদলা নেওয়ার প্ল্যান শুরু হয়ে যায়। কিন্তু কুকুরটা হঠাৎ করে সেই কিলারকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। সে কুকুরটাকে কিছু একটা খেতে দিয়ে দেয়, যেটার ভেতরে ঘুমের ঔষধ মেশানো ছিল, যাতে করে কুকুরটা খুব সহজেই ঘুমিয়ে পড়ে। তো এখন কুকুরটা ঘুমিয়ে পড়ার পরে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর হঠাৎ করে ওই খুনিটা তার উপরে হামলা করে দেয়। ওই খুনিটাও আসলে আগে থেকে আন্দাজ করে ফেলেছিল যে কিলার বদলা নিতে অবশ্যই আসবে। তো এখানে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দুজনে একের পর এক হামলা করতে থাকে, কিন্তু শেষমেশ আমাদের কিলার ওই লোকটার উপরে ভারী পড়তে থাকে। তখন লোকটা বন্দুক বের করে ফেলে, কিন্তু আমাদের এই কিলার একটা ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। সে ঘর থেকে চিৎকার করে বলে যে, জন, আমি তোর আসল নাম জানি, আয় আমাকে মেরে ফেল, সকল প্রমাণ শেষ করে ফেল। জনও কিন্তু কিলারের চেহারা দেখে ফেলেছিল, তাই সে কিলারকে মারার জন্য ঘরের দিকে এগোতে থাকে। কিন্তু আমাদের কিলার খুবই চালাকির সাথে বন্দুকটা উঠিয়ে দরজার এপার থেকে গুলি চালিয়ে দেয়, যার ফলে জন ঘটনাস্থলে মারা যায়। কিন্তু গুলির আওয়াজ শুনে জনের কুকুরটা জেগে ওঠে, আর সে তার মালিককে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। কিন্তু ততক্ষণে কিলার বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কুকুরটাকে সে গ্যারেজের মধ্যেই বন্ধ করে ফেলে। সে একটা পেট্রোল বোমা জ্বালিয়ে বাড়ির দিকে ছুঁড়ে মারে, যার ফলে পুরো বাড়িতে আগুন লেগে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এরপর সে টেরেসা নামের ওই মহিলার পেছনে লাগে, যে কিনা তার গার্লফ্রেন্ডকে টর্চার করতে জনকে সাহায্য করেছিল। তাই সে খুব জলদি একটা নকল পরিচয়পত্র নিয়ে আবারও ফ্লাইট ধরে নিউ ইয়র্কে পৌঁছে যায়। সেখানে যাওয়ার সাথে সাথে সে একটা গাড়ি ভাড়া করে টেরেসার বাড়ি পর্যন্ত চলে যায়। সে সারা দিন বাইরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে, আর রাতের বেলা সে দেখতে পায় যে টেরেসা বাড়ি থেকে বেরিয়ে একটা দামি রেস্টুরেন্টে যাচ্ছে। তার সাথে একজন লোকও ছিল, আর এখন ওই লোকটা রেস্টুরেন্ট থেকে বাইরে যাওয়ার সাথে সাথে আমাদের কিলার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। টেরেসা কিলারকে দেখেই চিনে ফেলে আর বুঝে যায় যে কিলার এসেছে তাকে মারার জন্য। এটা দেখে টেরেসা খুবই দামি একটা ড্রিঙ্কস অর্ডার করে, যেন সে তার শেষ খাওয়া খেয়ে নিচ্ছে। এরপর সে কিলারকে জিজ্ঞাসা করে যে, তুমি কি তোমার মালিককে মেরে ফেলেছো? আমাদের কিলার শুধু হ্যাঁ সূচক মাথা নেড়ে দেয়। এরপর ওই মহিলাটা ড্রিঙ্কস হাতে নেয় আর বলতে থাকে যে, আমি সবকিছু আমার ক্লায়েন্টের কথা মতো করেছি, ওরা তো বাস আমাকে টাকা দিয়ে কাজটা করতে বলেছিল, আমার তোমার গার্লফ্রেন্ডের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই। সে আরো বলে যে, আমি তো টর্চার করতেও চাইনি, আমার প্ল্যান একদম সোজা ছিল, আমি শুধু তোমাকে মারতে এসেছিলাম। কিন্তু যখন তোমাকে পাওয়া যায়নি, তখন আমার যে সঙ্গী ছিল জন, সে তোমার গার্লফ্রেন্ডকে টর্চার শুরু করে দেয়। আমি ওকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ও কিন্তু থামেনি। এইসব কিছু শোনার পরেও কিলার বলে যে, যত যাই বলো না কেন, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এরপর টেরেসা কিলারের সাথে একটা নিরিবিলি পার্কের দিকে যেতে থাকে, যাতে করে এটা ঠিক করা যায় যে তাদের মধ্যে কে বেঁচে থাকবে। তো এখানে সিঁড়ি দিয়ে নামার সময় টেরেসা পড়ে যায়, আর সে সাহায্যের জন্য কিলারের দিকে হাত বাড়ায়। কিন্তু আমাদের কিলার তার হাত তো ধরেই না, উল্টে তার উপরে গুলি চালিয়ে দেয়, যার ফলে টেরেসার মৃতদেহ সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ে। আসলে টেরেসা যে কোনো সময় তার উপরে হামলা করতে পারত, সে তার হাতের ভেতরে একটা ছুরি লুকিয়ে রেখেছিল, এই কারণে কিলার তাকে এখানেই মেরে ফেলেছে। তো যাই হোক, এখন কিলার সাথে সাথে এই পার্কটা ছেড়ে শিকাগোতে যাবার জন্য একটা ফ্লাইট ধরে ফেলে, যাতে করে সে এখন ওই ক্লায়েন্টকে মারতে পারে যে কিনা তাকে মারার অর্ডার দিয়েছিল। সে ওই লোকটার ব্যাপারে একটু রিসার্চ করে জানতে পারে যে লোকটা খুবই ধনী একজন ব্যক্তি, এই জন্য তাকে মারাটা বেশ মুশকিল হতে চলেছে। এই জন্য কিলার ওই লোকটার বাড়ির বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। সে ওই লোকটার কাজকর্মের উপরে নজর রাখতে থাকে। যখন লোকটা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তখন কিলার এমন ভাব দেখায় যেন সে রাস্তার উপর দিয়ে এমনি এমনি হাঁটছে, আর সে সুযোগ বুঝে সে গ্যারেজের ভেতরে ঢুকেও পড়ে। কিন্তু তখনই সে দেখতে পারে যে বাড়ির ভেতরে ঢোকার দরজাটা বন্ধ।
তাই সে দরজায় লাগানো সেই তালার একটা ছবি তুলে নেয় আর সাথে সাথে এটাও রিসার্চ করতে থাকে যে এই তালাটা কিভাবে খোলা যায়। সে তালাটা খোলার জন্য একটা বিশেষ ক্লোনিং ডিভাইস অর্ডার করে। এরপর সে ব্যাংকে চলে যায় আর তার সকল টাকা অন্য একটা দেশের অ্যাকাউন্টে জেফারসন নামের একজন লোকের কাছে ট্রান্সফার করে দেয়। এইসব কিছু করে সে একজন লোকাল ডিলারের কাছ থেকে বন্দুক কিনতে চলে যায়। আর যখন তার ক্লোনিং ডিভাইসটা চলে আসে তখন সে ওই ফ্লোরে একটা জিম সেশন বুক করে ফেলে, যেখানে তার ওই ক্লায়েন্ট বসবাস করত। একজন সাফাই কর্মীর কাছ থেকে সে ওয়ার্কার পাস চুরি করে সেটার একটা কপিও বানিয়ে ফেলে। আর ওই দিনই সে তার নকল তৈরি করা সেই কার্ডের সাহায্যে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে আর জলদি সে ক্লায়েন্টের রুম পর্যন্ত পৌঁছেও যায়। কিন্তু এখানে ক্লায়েন্ট তাকে চিনতেও পারে না। সে বলতে থাকে যে তুমি কে, তুমি আমার ঘরে ঢুকলে কিভাবে? এখানে কিলারের মনে হয় যে এই লোকটা হয়তো তাকে না চেনার ভান করছে, তাই সেই কিলার ওই সেক্রেটারির দেয়া সেই পোস্ট কার্ডটা দেখিয়ে দেয়, যেটার উপরে অর্ডার দেয়া ওই লোকটার নাম লেখা ছিল। তো ওই পোস্ট কার্ডটা দেখে ক্লায়েন্টের মনে পড়ে যায় যে আরে এ তো ওই লোক যে কিনা তার প্রথম টার্গেটকে মারতে পারেনি। যে তার এই কথাটা মনে পড়ে সে বলে, এইসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আসলে তোমার মিশন যখন ফেল হয়ে যায় তখন আমি মেনেই নেই যে ঠিক আছে মানুষের ভুল হতেই পারে, কিন্তু তোমার যে হ্যান্ডলার অর্থাৎ তোমার যে মালিক ছিল সে আমাকে বলেছিল যে না এটা নাকি তোমারই ভুল, এর জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। তুমি ফেল করেছো, এই জন্য তোমার মালিক আমার কাছ থেকে আরো $15,000 চেয়ে নেয় যাতে করে তোমাকে মেরে ফেলা যায় আর সকল প্রমাণও মুছে ফেলা যায়। মানে সবকিছুর পেছনে কিলারের মালিকের হাত ছিল, কারণ তিনি প্রচন্ড রেগেছিল যে তার তৈরি করা কিলার কিভাবে কাজে ফেল করতে পারে। আর তাছাড়াও যদি কিলার বেঁচে থাকে তাহলে হতে পারে পুলিশ তাকে খুঁজে বের করবে আর তারপর পুলিশ হয়তো মালিক পর্যন্ত পৌঁছেও যেতে পারে। এই জন্য মালিক তাকে মেরে ফেলার জন্য এই পুরো প্ল্যানটা বানিয়েছিল। এরপর ক্লায়েন্টটা আরো বলতে থাকে যে ওই খুনি দুজনকে পাঠানোর পেছনে আমার কোনো হাত ছিল না, আমাকে তো বাস তোমার মালিক বাধ্য করেছিল এইসব কাজ করানোর জন্য। তো কিছুক্ষণ তার কথা শোনার পরে কিলার তার কথায় বিশ্বাস করে ফেলে, কিন্তু যাবার আগে সে ওই ক্লায়েন্টকে সাবধান করে দেয় যেন সে কাউকে তার পরিচয় না বলে। ক্লায়েন্টও ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। আর এরপর আমাদের কিলার ডমিনিকান রিপাবলিক অর্থাৎ তার বাড়িতে ফিরে চলে যায়। আর সেখানে আগের চেয়ে সবকিছু অনেক ভালো ছিল, কারণ তার গার্লফ্রেন্ড অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আর এখন সে তার গার্লফ্রেন্ডের খুব ভালোভাবে যত্ন নিতে থাকে। আর গল্পের শেষে এসে আমাদের কিলার সকল খারাপ কাজ ছেড়ে দেয় আর একজন সাধারণ মানুষের মতো তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাঁচতে থাকে। তো এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।